Hello and welcome back to another class on indirect tax. In this class, we are going to understand the concept of time of supply under GST. So basically, we need to start with the concept of supply, and I think you have watched the previous videos to understand what supply is. So আজকে থেকে আমরা কিন্তু slowly and steadily we are moving towards the numerical aspect, মানে সাপ্লাই কখন কনসিডার করা হবে, কোন রেটটা তখন তার উপর চার্জ হবে, কোন ভ্যালুটাকে কনসিডার করা হবে। So all these aspects will be now covered. So basically supply কে আমরা যদি দেখতে চাই, now how we are going to proceed towards supply is through three different aspects: time of supply, place of supply, and value of supply, and all these three are part of your syllabus. Interestingly, syllabus এ বলা হয়েছে কি all related to goods has to be studied, not related to services. তার মানে সার্ভিস আমরা স্টাডি করছি না এখানে, because it is not in the syllabus. We are going to study the portion of goods. ঠিক আছে, time of supply related to goods, place of supply related to goods, and value of supply related to goods. So today's discussion mainly focuses on time of supply, and also the next discussion that we shall have in another video, it will be also based on time of supply. এবার basically this time of supply is covered by section 12 of CGST Act. এটার মানেটা কি? What do we understand by the meaning of time of supply? So basically time of supply আমাদের একটা point of time কে identify করা হচ্ছে। কোন point of time কেন? So that I can exactly understand in which point the liability to tax arises. ঠিক আছে, টাইম অফ সাপ্লাই দিয়ে সেই পয়েন্ট ইন টাইমটাকে আমরা আইডেন্টিফাই করছি যে পয়েন্ট থেকে that particular transaction or event becomes chargeable to GST. Now all the provisions that we are going to study will be under forward charge right now. সিলেবাসে ফরওয়ার্ড চার্জ এন্ড রিভার্স চার্জ দুটোই আছে। তো আমরা প্রথমে যে আজকের পুরো ডিসকাশনটা থাকবে, that will be totally related to forward charge. ঠিক আছে, so let us now understand where does the liability arise, মানে কেন আমরা পয়েন্ট ইন টাইমটাকে এত ফোকাস করে জানার চেষ্টা করছি। I will give you two different case studies. Okay, now এই যে লাইনটা, let's consider this horizontal line as timeline, আর each vertical line যেখানে যেগুলো আছে, let us consider that as point in time. ঠিক আছে, তো এবার একটা ফুল ট্রানজ্যাকশনে এতগুলো ইভেন্ট হতে পারে ওভার এ পিরিয়ড অফ টাইম। ঠিক আছে, সাপ্লায়ারের কাছে অর্ডার এলো, তারপর হয়তো সে ইনভয়েস বানালো, তারপরে গুডসটাকে সে সেন্ড করলো, তারপর হয়তো পেমেন্ট করলো, তারপর হয়তো তার এন্ট্রি হলো বুকসে, তারপর হয়তো রিসিপেন্টের কাছে পৌঁছালো। তো এক্স্যাক্টলি হুইচ পয়েন্টে তুমি আইডেন্টিফাই করতে পারবে ওয়্যার ইজ দ্য টাইম অফ সাপ্লাই? সে তো সাপ্লাইয়ের কাছে অর্ডার আসাটাও যেমন একটা অর্ডারের সাথে রিলেটেড, ইনভয়েস বানানো, গুডস সেন্ড, পেমেন্ট, এন্ট্রি ইন বুকস সমস্তটাই তো তাহলে একটা ভ্যালিড পয়েন্ট হয়ে যাচ্ছে। তো বাট কোন পয়েন্টে তুমি লাগাবে, কোন পয়েন্টে চার্জেবিলিটি অ্যারাইজ হবে? আলটিমেটলি এখানে আমরা যদি দেখি, অনেক সময় এই একটা ট্রানজ্যাকশনে হয়তো বেশ অনেকটাই সময় লেগে যেতে পারে। অন দি আদার হ্যান্ড আমরা সিমিলার ট্রানজ্যাকশনকে অন্য প্যাটার্নেও সাজাতে পারি। আমরা সাপ্লাইয়ের কাছে ধরো অর্ডার এলো, তার সাথে সাথে কিছুদিন পরে সাপ্লায়ার কনফার্ম করলো যে হয়ে যাবে, তো পেমেন্টটা দিয়ে দিন, তো পেমেন্ট হয়ে যেতে পারে। ইনভয়েস হতো, তারপরে ইস্যু করতে পারে, তারপরে হয়তো গুড সেন্ড হতে পারে। তো দেখো প্যাটার্নও এখানে আলাদা হতে পারে, কোন প্যাটার্নে অর্ডার আসছে, কোন প্যাটার্নে সাপ্লাই হচ্ছে। সো আলটিমেটলি এই কমপ্লেক্সিটির জন্য তাহলে আমাদের প্রশ্নটা যেটা দাঁড়ায়, যে টাইম অফ সাপ্লাই বলতে কোন পয়েন্ট অফ টাইমটাকে আমরা কনসিডার করব, তার জন্যই এই পার্টিকুলার চ্যাপ্টারটা আমরা স্টাডি করছি। Now what is the main rule regarding this chapter? Main rule বলা হচ্ছে time of supply is earlier of, দুটো ডেটস এর মধ্যে earlier, deemed date of issue of invoice or date of issue of invoice. একটা দেখো, একটা deemed date আর একটা actual date, এই দুটোর মধ্যে যেটা আগে হবে। আর এটা কোথায় রিলেটেড, কিসের সাথে রিলেটেড? ইনভয়েসের সাথে। আর দেখো ফার্স্ট আইটেমটা যদি আমরা দেখি, এখানে সেকশন 31 লেখা আছে, ডিম ডেট অফ ইস্যু অফ ইনভয়েস সেকশন 31। কেন এইভাবে বলা হয়েছে? বিকজ উই নিড টু আন্ডারস্ট্যান্ড যে ডিম ডেট অফ ইস্যু অফ ইনভয়েস রিলেটেড কিছু রুলস নিশ্চয়ই আছে, যেটা সেকশন 31 এ কভার্ড আছে। So let us try to understand this section 31 portion first. So what is this section 31?
Basically, this section 31 tells us about last date of mandatory requirement of issue of invoice, বা যেটাকে আমরা অন্য ভাষায় বলতে পারি কি ডিম ডেট অফ ইস্যু অফ ইনভয়েস, মানে হয়তো সে ইস্যু করেনি বাট ম্যান্ডেটরি ডেট অফ ইস্যু অফ ইনভয়েস যেদিন হবে লাস্ট সেটাই আমাদের ডিম ডেট হয়ে যাচ্ছে। এটাকে আমরা আবার ডিউ ডেটও বলতে পারি, ডিউ ডেট অফ ইস্যু অফ ইনভয়েস। তো বেসিক্যালি এই পার্টিকুলার পয়েন্টটাকে আইডেন্টিফাই করার জন্য সেকশন 31 এসছে। এবার কেন এই সিম্পল, এতক্ষণে তো জাস্ট দেখে মনে হচ্ছে তিনটে লাইন লেখার জন্য একটা সেকশন অ্যাড করলো, নো নট নেসেসারিলি। কারণ কি আমাদের সাপ্লাই যখন হয় তিন টাইপে হতে পারে, একটা নর্মাল সিচুয়েশনে সাপ্লাই হতে পারে, একটা কন্টিনিউয়াস সাপ্লাই হতে পারে, একটা গুড সেন্ট অন অ্যাপ্রুভালে হতে পারে। এই তিনটে সিচুয়েশনের জন্য সেকশন 31 কিন্তু ডিম ডেট অফ ইস্যু অফ ইনভয়েস তিনটে আলাদা রাখছে। চলো এক একটা করে স্টাডি করি। ফর দ্য ফার্স্ট নর্মাল সিচুয়েশন, ঠিক আছে, রুল যেটা বলছে সেকশন 31 সেটা বলছে কি বিফোর অর এট দ্য টাইম অফ রিমুভাল, ডেলিভারি অর ওয়েন মেড অ্যাভেলেবল টু দ্য রিসিপিয়েন্ট। এই রুলটা হলো যেটা আমরা ফলো করব রিগার্ডিং ইস্যু অফ ইনভয়েস, ঠিক আছে। আপাতত আমি কিভাবে বলবো যে তোমরা এই রুলগুলোকে লিখে রাখো, আমি বেশ অনেকবার রুলগুলোকে রিপিটও করব। ডিউরিং নিউমেরিক্যাল আবার আমরা রুলগুলোকে দেখব অ্যান্ড দেন উই উইল সলভ দ্য নিউমেরিক্যাল। তাহলে কি হবে, সেই কেস স্টাডিগুলো করতে করতে এই রুলগুলো মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। সো অ্যাট দিস পয়েন্ট ইউ জাস্ট হ্যাভ সাম পেশেন্স, এর পুরো মিনিংটা আমরা থ্রু কেস স্টাডিজ আমরা বোঝার চেষ্টা করব। বাট লেট আস জাস্ট রিমেম্বার ইট, যে কোনো নর্মাল সিচুয়েশন বা নর্মাল সাপ্লাইয়ের জন্য আমাদের রুলটা কি বলছে, বিফোর or at the time of removal, delivery or when made available to recipient, এর মধ্যে যে কোনো একটা হবে সেটা হয়ে যাবে আমার ডিম ডেট অফ ইস্যু অফ ইনভয়েস, ঠিক আছে। অবভিয়াসলি কনফিউশন থাকবে, ডোন্ট ওয়ারি, যখন আমরা নিউমেরিক্যাল করব তখন বুঝতে পারবো। So let us move to the next one, continuous supply, before or at the time of successive issue of statement of accounts or due or date on which payment received। এখানে কি বলা হচ্ছে, সব থেকে আগে আমাদের বুঝতে হবে নর্মাল সাপ্লাই আর কন্টিনিউয়াস সাপ্লাইয়ের মধ্যে ডিফারেন্সটা কি। নর্মাল সাপ্লাই তো তুমি জিনিসের জন্য অর্ডার দিলে, জিনিসটা তোমায় পাঠিয়ে দেওয়া হলো, বাস হয়ে গেল, কাজ শেষ। বাট when it comes to continuous supply, অনেক কিছু আইটেমস আছে যাদেরকে তুমি প্যাকেজ প্রোডাক্ট হিসেবে তুমি বিক্রি করতে পারবে না। জাস্ট ফর এক্সাম্পল ইলেকট্রিসিটি, সেটা তো কন্টিনিউয়াস ফ্লোয়ে থাকছে। এছাড়াও আমরা যদি বলি ওয়াটার সাপ্লাই, সেটাও কন্টিনিউয়াস ফ্লোয়ে থাকছে, সেটা তুমি নর্মাল প্যাকেট করে করে তো বিক্রি করতে পারছো না। হ্যাঁ, জল তাও করা যেতে পারে টু অ্যান এক্সটেন্ট, বাট হোয়াট অ্যাবাউট কেমিক্যালস? ধরো কোনো একটা প্ল্যান্ট আছে যার কেমিক্যাল দরকার অনেক কনসিস্টেন্ট বেসিস, গ্যাস যেটা কনসিস্টেন্টলি লাগে, ইন্ডাস্ট্রিয়াল গ্যাস, এগুলোর জন্য তো পাইপলাইন দিয়ে যাচ্ছে। তো তখন যেহেতু তুমি ওদেরকে প্যাকেট করতে পারছো না, তো তখন কিভাবে করবে? তো বেসিক্যালি ওই টাইমটাতে একটা পিরিয়ড ডিসাইড করা হয়, এই দিন থেকে এই দিন অবধি কতটা আমার টোটাল ট্রান্সফার হলো, তার জন্য একটা অ্যাকাউন্টেন্সিতে একটা এন্ট্রি করা হয়, ঠিক আছে। তো ওই বিষয়টাকে এখানে বলা হচ্ছে বিফোর অর এট দ্য টাইম অফ সাকসেসিভ ইস্যু অফ স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস অর ডেট অন পেমেন্ট, ডেট অন উইচ পেমেন্ট রিসিভড, ঠিক আছে। তো এখানেও অবভিয়াসলি আর্লিয়ারটা আমরা দেখার চেষ্টা করব, ঠিক আছে। পেমেন্ট রিসিপ্টটাও আমরা কনসিডারেশন এখানে নিচ্ছি, বাট নর্মাল কেসে কিন্তু আমরা পেমেন্ট রিসিপ্টটাকে কনসিডার করছি না, ঠিক আছে। লেট আস মুভ টুয়ার্ডস দ্য নেক্সট ওয়ান, যে রুলটা আমাদের গুডস সেন্ট অন অ্যাপ্রুভালের জন্য আছে। আর্লিয়ার অফ দ্য ফলোইং বলা হচ্ছে কোনটা, 6 months from the date of removal of goods or date when recipient receives or accepts, মানে 6 months from the date of removal of goods, যেই দিন থেকে গুডসটাকে সরিয়ে দেওয়া হয়েছে, সরিয়ে দেওয়া মানে কি বিক্রি করা নয়, হয়তো সেটা গেছে যার কাছে কনসাইনির কাছে 6 মাসের জন্য, সেই দিন থেকে 6 মাসের মধ্যে সে যদি কোনো রেসপন্ড না দেয়, এটাকে সাপ্লাই কনসিডার করে নেওয়া হবে এবং সেই ডেটটা হয়ে যাবে ইস্যু অফ ইনভয়েসের ডেট। অথবা ও যদি তার আগে রিসিভ করে নেয়, রিসিভ করা মানে কি, হ্যাঁ অ্যাকসেপ্ট করে নিলো, সে গুডসটা এবার কিনে নেবে, তো সেই অ্যাকসেপ্টেন্স যেদিন দিচ্ছে সেদিন কিন্তু আমরা কনসিডার করছি, ঠিক আছে। এই দুটো ডেটের মধ্যে কম্পারিজন আছে। এনিওয়েজ এগুলো মনে রাখা ডিফিকাল্ট, তাই আমরা কেস স্টাডি দিয়ে বোঝার চেষ্টা করব। তার আগে লেট আস জাস্ট সামারাইজ দ্য হোল থিং ইন দিস পার্টিকুলার ফরম্যাট। সেকশন 31 এ তিনটে সিচুয়েশন, নর্মাল সিচুয়েশন, কন্টিনিউয়াস সাপ্লাই আর গুড সেন্ট অন অ্যাপ্রুভাল। নর্মাল সিচুয়েশনে আমার রুলটা কি বলছে, আর্লিয়ার অফ দিস, ঠিক আছে, বিফোর অর এট দ্য টাইম অফ রিমুভাল, ডেলিভারি অর when made available to the recipient। Continuous supply কি বলছে, before or at the time of successive issue of statement of accounts or date on which payment received।
গুডস সেন্ট অন অ্যাপ্রুভাল কোথায় কি বলছে, আর্লিয়ার অফ দ্য ফলোইং 6 months from the date of removal of goods or date when the recipient receives or accepts। তো এই হয়ে গেল আমাদের বেসিক রুল। এই রুলগুলোকেই কিন্তু আমাদের ফোকাস করে সেকশন 31 এর ডেটটা বের করতে হবে, আর আমাদের আলাদা করে অ্যাকচুয়াল ডেট অফ ইস্যু অফ ইনভয়েস সেটাও বের করতে হবে। ঠিক আছে, তো চলো আস্তে আস্তে আমরা এবার কেস স্টাডিজ এর দিকে এগোই। ঠিক আছে, the first case study that we are going to talk about is this. It's a big case study. Let us read it word by word, try to understand it। ঠিক আছে, আশা করি এক ঝলকে দেখা যাচ্ছে অনেক কটা ভ্যালুস এবং অনেক কটা ডেটস এখানে দেওয়া আছে। ঠিক আছে, so let's first read it. Y Limited is a synthetic silk manufacturing company not under composite scheme. It receives an order for 50,000 meters from B Limited on November 30th, 2020. Advance received of rupees 5 lakh on November 30th, 2020. It starts manufacturing on December 18th, 2020 and completes on December 26th, 2020. Packaging completed by December 27th, 2020. Goods sent from factory to nearby depot of Y Limited on December 28th, 2020. Goods inspected by B Limited in the premises of Y Limited on December 29th, 2020. Partial payment received on December 29th, 2020. Goods delivered on December 30th, 2020. Tax invoice issued on January 2nd, 2021. ব্যালেন্স পেমেন্ট রিসিভড অন জানুয়ারি 14th, 2021। ওয়াও, অনেক কটা ডেটস। ঠিক আছে, বাট এতগুলো ডেট দেখে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। ঠিক আছে, লেট আস আন্ডারস্ট্যান্ড হাউ টু সলভ দিস। ফার্স্ট স্টেপ আমাদের কি করতে হবে, আইডেন্টিফাই দ্য নেচার অফ সাপ্লাই। ঠিক আছে, এটা কি নর্মাল সাপ্লাই নাকি এটা কি কন্টিনিউয়াস সাপ্লাই নাকি এটা কি গুডস সেন্ট অন অ্যাপ্রুভাল। বেসিক্যালি আমরা এই পুরো সিচুয়েশনটাকে দেখতে পাচ্ছি যে এখানে একটা অর্ডার প্লেস করা হয়েছে আর এই অর্ডারটাকে ডেলিভার করা হয়েছে। এটা কিন্তু নট এ কেস অফ কন্টিনিউয়াস সাপ্লাই যে কন্টিনিউয়াসলি বইই যাচ্ছে। ঠিক আছে, বা এটা কিন্তু এমনও নয় যে ওকে পাঠিয়ে দিয়েছে 6 মাসের মধ্যে ওয়েট করতে হলো বা 3 মাস পরে জানালো, এমন কিন্তু নয়। ঠিক আছে, উইদিন আ মান্থ সমস্ত কিছু প্রসেস হয়ে যাচ্ছে। এটা নট এ গুডস সেন্ট অন অ্যাপ্রুভাল, নট এ কেস অফ কন্টিনিউয়াস সাপ্লাই। তাই দিস ইজ বেসিক্যালি এ নর্মাল সাপ্লাই। তো সব থেকে ফার্স্ট স্টেপটা আমাদের কি করতে হবে, এনি কেস স্টাডি আমরা পড়বো, পড়ে the first thing that we need to realize is this is whether this is a normal supply or continuous supply or goods sent on approval। তো আমরা দেখতে পেলাম এই পার্টিকুলার সিচুয়েশনে we find it as normal situation বা normal supply। তো তখন আমাদের নর্মাল সাপ্লাইয়ের জন্য রুলটা কি বলছে, লেট আস চেক দিস পার্টিকুলার পিকচার। এখানে আমাদের কি বলা হয়েছে, নর্মাল সিচুয়েশনের জন্য বিফোর অর এট দ্য টাইম অফ রিমুভাল অর ডেলিভারি অর when made available to recipient। এই অ্যাপ্লাইটা করতে হবে বিফোর অর এট দ্য টাইম অফ রিমুভাল, ডেলিভারি অর when made available to the recipient। তো চলো এই তিনটে আইটেমকে আমরা বোঝার চেষ্টা করছি ফ্রম দিস পার্টিকুলার সিচুয়েশন। ঠিক আছে, বলেছি কি এখানে ইট রিসিভস অ্যান অর্ডার ফর 50,000 মিটার্স। অর্ডার রিসিভ করা সেটা তো আমায় বলেনি। অ্যাডভান্স পেমেন্ট পেয়েছে 30th নভেম্বরে, সেটাও নয়। ম্যানুফ্যাকচারিং শুরু করেছে ডিসেম্বর 18-এ, সেটাও আমাদের দরকার নেই। কমপ্লিট কবে করেছে সেটাও দরকার নেই। প্যাকেজিং কবে করেছে সেটাও দরকার নেই। গুডস সেন্ট ফ্রম ফ্যাক্টরি টু নিয়ার বাই ডিপো অফ ওয়াই লিমিটেড, আচ্ছা ও নিজেরই মাঝে গুডস ট্রান্সফার করেছে সেটাও আমার দরকার নেই। গুডস ইন্সপেক্টেড, ইন্সপেকশনের কথাও কিছু বলা হয়নি। ঠিক আছে, পার্শিয়াল পেমেন্ট রিসিভড অন ডিসেম্বর, পেমেন্টের বিষয় তো নর্মাল সিচুয়েশনে কনসিডারই করা হচ্ছে না। গুডস ডেলিভার্ড, আচ্ছা বিফোর অর এট দ্য টাইম অফ রিমুভাল, মানে ফাইনালি রিমুভ করা হয়েছে গুডসটা ওয়াই থেকে বি এর জন্য, তো সেটা কবে হয়েছে 30th ডিসেম্বর। আচ্ছা, তো তাহলে আমাদের বিফোর অর এট দ্য টাইম অফ রিমুভাল, বিফোর অর এট দ্য টাইম অফ রিমুভাল, ডেলিভারি অর when made available to the recipient। ঠিক আছে, তো যে কোনো একটা আমাদের দরকার, তার মধ্যে আমরা রিমুভালের ডেটটা পেয়ে গেছি কবে, তার সাথে আমরা দেখতে পাচ্ছি কি ডিসেম্বর 29th, আর তার সাথে একটা হচ্ছে গুডস ডেলিভার্ড 30th ডিসেম্বর। তো গুডস ডেলিভার্ডটাও কিন্তু আমাদের আরেকটা আছে, কিন্তু আমাদের আর্লিয়ার অফ দ্য ফলোইং নিতে হবে, তাই তো সেকশন 31 এর জন্য। ওকে, সো নাও লেটস সি যে আরেকটা বিষয় কি বলা হয়েছে, ট্যাক্স ইনভয়েস কবে দেওয়া হয়েছে 2nd জানুয়ারি 2021। তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি সলিউশন যদি দেখি, ডেট অফ ইস্যু অফ ইনভয়েস আর টাইম অফ ডেলিভারি। তো এটার মধ্যে আমরা কি পাচ্ছি,
আমাদের ডেট অফ ডেলিভারিটা একদম ক্লিয়ার কাট বলা আছে যে 30th December 2020, আর ডেট অফ ইস্যু অফ ইনভয়েস বলা আছে January 2nd 2021। তো আমরা যদি আগের সিচুয়েশনটাতে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বি লিমিটেড গুডস ডেলিভার্ড, ঠিক আছে, গুডস ডেলিভার কবে করা হয়েছে 30th December, আর এখানে গুডস ইন্সপেক্টেড বাই বি সেটা কিছুই হবে না, গুডস পেমেন্ট রিসিভড সেটাও কিছু হবে না, পেমেন্ট কনসিডার করে না, গুডস ডেলিভার্ড এটাই একমাত্র দেওয়া আছে রুল অনুযায়ী 30th December, তাই উই হ্যাভ সিলেক্টেড দ্যাট। আর ট্যাক্স ইনভয়েস ইস্যুড অন January 2nd, তো ইনভয়েসে যে ডেটটা মানে যেটা আমাদের মেইন রুলে বলে ডেট অফ ইস্যু অফ ইনভয়েস, তো তাই আমরা কিন্তু এখানে কি করলাম, এই সিচুয়েশনে we have এই যে সলিউশনটা এখান থেকে শুরু হচ্ছে টাইম অফ সাপ্লাই ইজ আর্লিয়ার অফ দ্য ফলোইং, যেটা মেইন রুলটা বলেছিলাম, ডেট অফ ইস্যু অফ ইনভয়েস মানে বেসিক্যালি যে অ্যাকচুয়াল ডেটটা দেওয়া আছে সেটা January 2nd 2021, আর সেকশন 31 অনুযায়ী যে ডেটটা ডিউ ডেট অফ ইস্যু অফ ইনভয়েস সেটা কি বিফোর অর অ্যাট দ্য টাইম অফ রিমুভাল, ডেলিভারি অর when made available to the buyer। তো এখানে আমরা when made available to the buyer is actually clearly visible before us, তাই এই ডেটটা কিন্তু আমরা কনসিডার করছি 30th December। এবার তার মধ্যে যেটা আগে হয় that will become my time of supply, so time of supply in this case is December 30th 2020। ঠিক আছে, let us move to the next one, next case study। Mr. X receives an order from Mr. Y on January 12, 2020। ঠিক আছে, goods valued কত rupees 14,70,000। Mr. X receives an advance payment এত, January তে এত পেয়েছে। Mr. X dispatches the goods to Mr. Y on January 14, 2020। Tax invoice is also issued on such date। The balance payment is credited in bank account of X। সে কবে অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, এক্স ইজ নট এ কম্পোজিট ডিলার। কেন এই কথাটা বারবার বলছে, যখন আমরা কম্পোজিশন স্কিম পড়বো তখন আমরা বুঝতে পারবো, ঠিক আছে, বাট বেসিক্যালি যদি কম্পোজিট ডিলার না হয় তাহলে টাইম অফ সাপ্লাই আমাদের এই ইউজুয়াল কেসে অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে। সো ফাইন্ড আউট দ্য টাইম অফ সাপ্লাই, আমাদের টাইম অফ সাপ্লাইটা বের করতে বলেছে ইন সাচ এ কেস। তো এবার এখান থেকে আমাদের কি দেখতে হবে, এখানে আমাদের সেই রুলটাকে আবার অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। সেই রুল অ্যাপ্লাই যদি করি, মিস্টার এক্স ডিসপ্যাচেস দ্য গুডস, এই যে এখানটাতে দেখো মিস্টার এক্স ডিসপ্যাচেস দ্য গুডস টু মিস্টার ওয়াই অন January 14, 2020, এই বিষয়টা এখানে বলা আছে। আর ট্যাক্স ইনভয়েস মানে ডিসপ্যাচেস মানে কি রিমুভালের বিষয়টা, ঠিক আছে। অর্ডার কে করেছে, মিস্টার ওয়াই করেছে, মিস্টার এক্স মিস্টার ওয়াই এর কাছে গুডসটা কবে পাঠালো, সেই January 14, 2020। ট্যাক্স ইনভয়েস ইজ অলসো ইস্যুড অন সাচ ডেট, এই একই দিনে ট্যাক্স ইনভয়েসও বেরিয়েছে। তার মানে দেখো আমাদের এখানে সেকশন 31 এর ইনফরমেশন কোনটা, এই পয়েন্টটা আমাদের সেকশন 31 এর ইনফরমেশন, আর এই পয়েন্টটা কি যেটা অ্যাকচুয়াল ডেট, ঠিক আছে। তো চলো আমরা দেখি এটা কি করে সলভ করব। টাইম অফ সাপ্লাই ইজ আর্লিয়ার অফ দ্য ফলোইং, অ্যাকচুয়াল ডেট অফ ইস্যু অফ ইনভয়েস যেটা কি বলা আছে 14 January 2020, আর সেকশন 31 অনুযায়ী যেটা নাকি ডিউ ডেট অফ ইস্যু অফ ইনভয়েস সেটা কি ডেট অফ ডেলিভারি অর রিমুভাল যে সেটাও January 14, 2020। এর মধ্যে আগে কোনটা which is earlier, দুটোই তো একই ডেট, সেই একই ডেটই হবে। টাইম অফ সাপ্লাই ইজ January 14, 2020। তো এটা হয়ে যাচ্ছে আমার টাইম অফ সাপ্লাই। নেক্সট আরেকটা কেস, X Limited supplies paints through a pipeline from its factory, ঠিক আছে। X Limited gets advance payment of এত for 3 months period ending January 31st, 2020. Similar payment of rupees 10 lakh is received on January 31st, 2019 and January 31st, 2020. On February 3rd, 2020, X Limited issues invoice for 3 months period ending 31st January 2020. Balance amount of rupees 10,50,000 is received on February 10, 2020. তো এখানে বিষয়গুলো কি আছে এটা আমরা সবথেকে প্রথমে যদি আইডেন্টিফাই করার চেষ্টা করি, this is not a case of normal supply, this is a case of continuous supply। why continuous, কারণ কি দেখো বলা আছে X Limited supplies paints through a pipeline, তার মানে কি পেইন্ট কনসিস্টেন্ট বেসিসে ফ্লো হচ্ছে, এবং এখানে বেশ অনেক কটা ব্রেকআপ দেওয়া আছে। তো প্রত্যেকটা ব্রেকআপের জন্য আমাদের রুলটাকে মনে করতে হবে কন্টিনিউয়াস সাপ্লাই এর জন্য, ঠিক আছে। তো চলো সব থেকে আগে আমরা দেখে নিই রুলটা কি বলছে কন্টিনিউয়াস সাপ্লাই এর জন্য। বিফোর অর এট দ্য টাইম অফ
successive issue of statement of accounts or date on which payment received, সেখান থেকে আমাদের সেকশন 31 বেরোবে। তারপরে অ্যাকচুয়াল ডেট অফ ইস্যু অফ ইনভয়েসটা তো অলরেডি আছেই, ঠিক আছে। তো এখানে আমরা যদি সিচুয়েশনটা দেখি, এখানে ডেট অফ পেমেন্ট তো অনেক কটা আছে। এক্স লিমিটেড গেটস অ্যাডভান্স পেমেন্ট 31st জানুয়ারি, আবার সিমিলার পেমেন্ট আছে 31st ডিসেম্বর, ঠিক আছে। আবার জানুয়ারিতে 31st জানুয়ারি, অন ফেব্রুয়ারি 3rd 2020 আবার কিছু দেওয়া হচ্ছে, ঠিক আছে। আবার 31st জানুয়ারিতে কিছু দেওয়া হচ্ছে, ঠিক আছে। এবার এখানে তাহলে আমাদের 3rd ফেব্রুয়ারিতে একটু ফোকাস করতে হবে, কেন? কারণ কি সেদিন কোনো পেমেন্ট হচ্ছে না, এক্স লিমিটেড ইস্যুজ ইনভয়েস হয়েছে, ইনভয়েসটাকে ইস্যু করলো সে, ঠিক আছে। আর ব্যালেন্স অ্যামাউন্টটা কবে পে করলো? ফেব্রুয়ারি 10th। তো সব থেকে প্রথমে আমাদের একটা টেবিল বানাতে হবে। এই টেবিলে সব থেকে আগে অ্যাক্টিভিটিস, এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে, কাইন্ডলি এক্সকিউজ মি ফর দ্যাট। অ্যাক্টিভিটিস এখানে আছে, অ্যাক্টিভিটিসে কি আছে? এই যে 10 লাখ, ঠিক আছে। প্রথম যে 10 লাখটা পেলো, ঠিক আছে, সেটা কবে পেলো? সেটা 30th নভেম্বরে 2019 পেলো। তারপরে যে 10 লাখটা আছে, ঠিক আছে, সেটা 31st জানুয়ারিতে পেলো, সেটা 10 লাখ, ঠিক আছে। তারপর নেক্সট যে 10 লাখটা আরো পেলো, সেটা 31st জানুয়ারি, সরি, আগেরটা 31st ডিসেম্বর, পরেরটা 31st জানুয়ারি। তো 3 মাস পর পর ও কিন্তু 10 লাখ করে পে করেছে, তাই সেই ইনফরমেশনটাকে এখানে রিভিল করা হয়েছে। আর লাস্ট যে ব্যালেন্স পেমেন্টটা 10,50,000, সেটা ফেব্রুয়ারিতে পে করা হয়েছে 10th-এ। তো এটা আমরা লিখে নিলাম। তো এই অ্যাক্টিভিটিসে মানে কি, কত অ্যামাউন্ট দেওয়া হয়েছে এবং কোন ডেটস গুলোতে, ঠিক আছে। এবার ইনভয়েস কবে ইস্যু করা হয়েছে? ইনভয়েস তো একইবার ইস্যু করেছে 3rd ফেব্রুয়ারিতে, তো 3rd ফেব্রুয়ারিতে ইনভয়েস ইস্যু করা হয়েছে। এবার সেকশন 31 এর জন্য প্রত্যেকটা পার্টে আমাদের রুলটাকে অ্যাপ্লাই করতে হবে। এখানে দেখো ডেট অফ পেমেন্ট দেওয়া আছে 30th নভেম্বর, আর ইনভয়েস তো সেই ফেব্রুয়ারি 3rd-এ করা হয়েছে, ঠিক আছে। তো কোনটা আগে হচ্ছে? এটা আমাদের সেকশন 30, এটা আমাদের সেকশন 31, আর এটা আমাদের অ্যাকচুয়াল ডেট অফ ইস্যু অফ ইনভয়েস। তো তার মানে আমাদের এটা আর এটার মধ্যে কম্পারিজন করতে হবে, ঠিক আছে। এবার সেটা থেকে আছে নভেম্বর 30th, নভেম্বর 30 আর ফেব্রুয়ারি 3rd, এর মধ্যে কোনটা আগে আসছে? যেটা আগে আসছে সেটাই আমার টাইম অফ সাপ্লাই। নভেম্বর 30th ইজ মাই টাইম অফ সাপ্লাই, কারণ কি সেটা ফেব্রুয়ারি 3rd এর আগে। নেক্সট ডেটটার জন্য দেখো ডিসেম্বর 31st। আমরা যদি সেকশন 31 কে কনসিডার করি, ঠিক আছে, ডেট অফ পেমেন্টটাকে কনসিডার করতে হচ্ছে এই জায়গায়, কারণ কি অন্য কোনো ইনফরমেশন দেওয়া নেই, ডেট অফ ইস্যু অফ সাকসেসিভ স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস আমাদের দেওয়া নেই এখানে। তাই এখানে ডিসেম্বর 31st অর যে ডেটে ইনভয়েস ইস্যু করা হয়েছে অ্যাকচুয়াল ইনভয়েসটা ফেব্রুয়ারি 3rd, তার মধ্যে কোনটা আগে? ডিসেম্বর 31st ইজ আগে, তাই ডিসেম্বর 31st উইল বি মাই টাইম অফ সাপ্লাই। এগেইন জানুয়ারি 31st যে ডেটে আরেকটা পেমেন্ট হয়েছিল, তার সাথে ফেব্রুয়ারি 3rd এর কম্পারিজন, অবভিয়াসলি জানুয়ারি 31st ইজ আর্লিয়ার, তাই জানুয়ারি 31st ইজ টাইম অফ সাপ্লাই। আর লাস্টে যে পয়েন্টটা আছে ফেব্রুয়ারি 10th, সেটাকে কম্পেয়ার করা হচ্ছে ইনভয়েসের সাথে। এবার দেখো ইনভয়েসটা আগের দিন হয়ে গেছে, ফেব্রুয়ারি 10th কিন্তু পরে পেমেন্ট হয়েছে, তো তাই এখানে কোনটা আগে হচ্ছে? ফেব্রুয়ারি 3rd, তাই টাইম অফ সাপ্লাই উইল বিকাম ফেব্রুয়ারি 3rd, ঠিক আছে। তো এইভাবে আমাদের কন্টিনিউয়াস সাপ্লাই গুলোকে কিন্তু ডিল করতে হবে। Let us move to the next one. Date of removal of goods from the premises of X Limited for approval is 30th July 2020. ঠিক আছে, acceptance indicated by Y Limited on December 20th. X Limited issues a bill on December 8 date. Y Limited made payment on January 6, 2021. What is the time of supply? So time of supply বের করতে হবে। সব থেকে আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে what kind of situation this is. This is a situation of goods sent on approval, ঠিক আছে। তো goods sent on approval এর জন্য সব থেকে আগে আমাদের রুলটাকে পড়তে হবে। কি বলেছে? 6 months from the date of removal of goods or date when recipient receives or accepts the goods, ঠিক আছে। তো এই বিষয়টা আমাদের দেখতে হবে, ওকে। তো এবার 6 months or date when the recipient receives, তো এখান থেকে যদি আমরা দেখি সব থেকে প্রথমে আমরা কি পাচ্ছি? Statutory time for issue of invoices earlier of the following: 6 months from the day of removal, that is 6 months from July 30th 2020। তার থেকে যদি ব্যাক ক্যালকুলেশন করি সেটা আসছে জানুয়ারি 30th, বা সেখান থেকে যদি আমরা ক্যালকুলেট করে এগোই তাহলে 30th জানুয়ারি 2021 আসছে। এবার when the goods are accepted, গুডস কবে accept হয়েছে? ডিসেম্বর 20th 2020। তো এবার বলো কোনটা আগে হচ্ছে, ডিসেম্বর 20th না জানুয়ারি 30th পরের বছরে? অবভিয়াসলি ডিসেম্বর 20th 2020,
ঠিক আছে, তাই স্ট্যাটুটরি টাইম অফ ইস্যু অফ ইনভয়েস বা ডিউ ডেট অফ ইস্যু অফ ইনভয়েস আন্ডার সেকশন 31 আমার কোন ডেটটা হবে, ওই যে কম্পারিজন হচ্ছে 6 months ফ্রম দ্য ডেট অফ রিমুভাল, ঠিক আছে, আর ডেট অফ অ্যাকসেপ্টেন্স, তো এখানে ডেট অফ অ্যাকসেপ্টেন্সটা আগে, তাই সেটা হয়ে যাচ্ছে সেকশন 31। তারপরে কি বলছে, টাইম অফ সাপ্লাই when goods are sent on approval basis is following। এবার একদিকে আছে আমার স্ট্যাটুটরি টাইম অফ ইস্যু অফ ইনভয়েস বা ডিউ ডেট বা ডিম ডেট অফ ইস্যু অফ ইনভয়েস, আর অ্যাকচুয়াল ডেট আরেকটা দেওয়া আছে which is also December 20th। তো দুটো যেহেতু সেমই ডেটে পড়ছে, তাই টাইম অফ সাপ্লাই বিকামস December 20th। আবারও বলে দিচ্ছি, এখানে এই যে ফার্স্ট পার্টটা, এটা আমরা সেকশন 31 ক্যালকুলেট করার জন্য করেছি এই পোর্শনটা, ফলোড বাই দ্যাট এটা টাইম অফ সাপ্লাই এর অ্যাকচুয়াল যে রুলটা আছে সেই রুলটা অ্যাপ্লাই করলাম, এবং এখান থেকে আমরা দেখলাম কি আর্লিয়ার অফ দ্য ফলোইং অ্যাকচুয়ালি হচ্ছেই না, দুটোই একই ডেট, তাই সেই ডেটটাই কনসিডার করা হবে টাইম অফ সাপ্লাই। ঠিক আছে, সো দ্যাট উইল বি অল ফর দিস পার্টিকুলার ভিডিও। এই বিষয়গুলোকে কনসিস্টেন্টলি আবার রিপিট করো, না হলে কিন্তু ভুলে যাবে। প্লিজ বাই বুকস, ঠিক আছে, ওখান থেকে কেস স্টাডিগুলো করো এবং বোঝো সেখান থেকে, না হলে কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। ঠিক আছে, সো পরের ক্লাসে আমরা আরো বেশ কিছুটা কন্টিনিউ করব অন টাইম অফ সাপ্লাই, বাট ফর দিস ক্লাস দ্যাট ইজ অল ফর টুডে। Thank you so much.